নমস্কার বন্ধুরা, আমি সায়ন। প্রথমেই তোমাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। গত প্রায় 15 দিন ধরে ছায়াগল্প চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি। এর জন্য সত্যিই আমি খুব দুঃখিত। আসলে এই সময়ের মধ্যে আমি একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম এবং আমার ডান হাতে সার্জারি করাতে হয়েছে। সেই কারণে চাইলেও আমি ভিডিওর কাজ করতে পারিনি। তোমরা যারা নিয়মিত ছায়াগল্পের ভিডিওর অপেক্ষায় ছিলে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে সরি। তবে এবার থেকে আবার নিয়মিতভাবে আমরা ফিরে আসছি, আর তোমাদের জন্য একটা ছোট্ট ঘোষণা আছে। এখন থেকে প্রতি সপ্তাহে 2টো করে নতুন ভিডিও আসবে। তাই যদি এখনও ছায়াগল্প চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আবার ফিরে আসার সাহস দিয়েছে। আর কোনো কথা নয়, আজকের গল্পে ফিরে যাই। আলোটা একটু কমিয়ে নাও, হেডফোনটা পরে নাও, কারণ ছায়াগল্প আবার ফিরে এসেছে। চলো শুরু করা যাক আজকের গল্প। নমস্কার, আমি সায়ন, আর তোমাদের সবাইকে স্বাগতম ছায়াগল্পের একদম নতুন একটি এপিসোডে। আজকের গল্পটা এমন একটি রাতের, যে রাতে একজন বাস চালক তার শেষ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, সেই যাত্রী বাসে উঠেছিল এমন একটা জায়গা থেকে যেখানে গত 10 বছর ধরে কোনো বাসই দাঁড়ায় না। আর আরও ভয়ঙ্কর ব্যাপার, সেই যাত্রী যে বাড়িতে নামতে চেয়েছিল, সেই বাড়িটাও নাকি বহু বছর ধরে পরিত্যক্ত। আজকের গল্পের নাম শেষ বাসের যাত্রী। গল্পটি একটি মৌলিক ভৌতিক কাহিনী, বাংলার গ্রামীণ পরিবেশ, লোকবিশ্বাস এবং রহস্যময় ঘটনার আবহে নির্মিত। তাই আলোটা একটু কমিয়ে বসুন, হেডফোন থাকলে কানে লাগিয়ে নিন, আর যদি এখন রাত হয় তাহলে জানলার বাইরে একবার তাকিয়ে নেবেন, কারণ কখনো কখনো শেষ বাসে একজন যাত্রী ওঠে যে আসলে কোথাও যেতে চায় না। সময়টা 2023 সালের ডিসেম্বর। উত্তরবঙ্গের একটি ছোট শহর থেকে পাশের গ্রামের দিকে প্রতিদিন রাতে একটি শেষ বাস চলত। বাসটির রুট ছিল খুব সাধারণ। শহর থেকে বেরিয়ে কয়েকটি গ্রাম পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা পরে বাসটির শেষ স্টপেজে পৌঁছাত। বাসটির চালক ছিল অনিল, বয়স প্রায় 50। প্রায় 20 বছর ধরে সে বাস চালাচ্ছে। রাতের রাস্তা, জঙ্গল, কুয়াশা কিংবা নির্জন গ্রাম, কোনো কিছুই তাকে খুব একটা ভয় দেখাতে পারত না। তার সঙ্গে থাকত কন্ডাক্টর বাবলু। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। সেদিনও অন্য দিনের মতো রাতের শেষ ট্রিপ শুরু হয়েছিল, কিন্তু সেদিন ছিল প্রচণ্ড শীত। রাত 10:30টার পর থেকেই ঘন কুয়াশা নামতে শুরু করেছিল। বাসে যাত্রীও ছিল মাত্র 5 জন, একজন বৃদ্ধ, 2 জন কলেজ ছাত্র, একজন মহিলা, আর সামনের সিটে বসে থাকা এক লোক, যিনি সারাক্ষণ জানলার বাইরে তাকিয়েছিলেন। রাত প্রায় 11টা নাগাদ বাসটি শহর ছাড়ল। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু প্রায় 20 মিনিট পর বাসটি যখন একটি নির্জন রাস্তার কাছে পৌঁছালে, তখন অনিল হঠাৎ ব্রেক করল। বাবলু সামনে তাকিয়ে দেখল রাস্তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাল জড়ানো, মাথা নিচু, হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ। কুয়াশার মধ্যে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। বাবলু বলল, এই স্টপেজে তো বাস দাঁড়ায় না। অনিল বলল, হয়তো নতুন যাত্রী। বাস থামল। মহিলাটি ধীরে ধীরে উঠে বাসে এলো। সে কোনো কথা বলল না, শুধু এসে একদম শেষের সিটে বসে পড়ল। বাবলু টিকিট কাটতে গেল। সে জিজ্ঞেস করল, কোথায় যাবেন? মহিলাটি খুব আস্তে বলল, শালবাড়ি মোড়। বাবলু একটু অবাক হলো। শালবাড়ি মোড় থেকে আরও 2টো স্টপেজ পরে বাসের শেষ গন্তব্য। সে টিকিট কেটে দিল। মহিলাটির টিকিট নিয়ে জানলার দিকে মুখ ফিরিয়ে বসে রইল। কয়েক মিনিট পর বাবলু লক্ষ্য করল, মহিলাটার পায়ে কোনো জুতো নেই, শুধু ভেজা পা। সে মনে মনে ভাবল, এত ঠান্ডায় কেউ খালি পায়ে কিভাবে দাঁড়িয়েছিল? কিন্তু আর কিছু ভাবল না। বাস আবার চলতে শুরু করল। প্রায় 10 মিনিট পর হঠাৎ বাসের ভেতরের আলো 2 বার জ্বলে নিভে গেল। একজন কলেজ ছাত্র বলল, দাদা, লাইটটা কি নষ্ট? অনিল বলল, কিছু না, পুরনো বাস। ঠিক তখনই পেছনের সিট থেকে খুব আস্তে একটা শব্দ এলো, যেন মেঝেতে পানির ফোঁটা পড়েছে। বাবলু পিছনে তাকালো। তারপর আরেকটা শব্দ, তারপর আরেকটা। সে দেখল সেই মহিলার পায়ের নিচে মেঝেতে পানি জমছে। বাবলু অবাক হয়ে বলল, আপনি কি
বৃষ্টিতে ভিজে এসেছেন? মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। বাবলু এবার খেয়াল করল জানলার কাচের ভেতরের দিকে তার নিঃশ্বাসের কোনো দাগ পড়ছে না, যেন শেষে নিঃশ্বাসই নিচ্ছে না। কিছুক্ষণ পর বাসটি শালবাড়ি মোড়ের কাছে পৌঁছে গেল। বাবলু পিছনের দিকে তাকিয়ে বলল, আপনার স্টপেজ এসে গেছে। কোনো উত্তর নেই। সে আবার বলল, ম্যাডাম? মহিলাটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখ তখনও শালের আড়ালে। সে বলল, আর একটু সামনে যাবেন। বাবলু বলল, আপনি তো শালবাড়ি মোড়ের টিকিট নিয়েছেন। মহিলা বলল, ওখানে কেউ নেই, আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে। অনিল কথাটা শুনে বলল, কোথায় বাড়ি? মহিলাটি জানলার বাইরে আঙুল তুলে বলল, পুরনো চা বাগানের রাস্তার পাশে। অনিল সঙ্গে সঙ্গে ব্রেক করল না, কারণ সেই রাস্তা দিয়ে বাস চলত না। বহু বছর আগে সেখানে একটি ছোট চা বাগান ছিল, কিন্তু বাগান বন্ধ হয়ে যাওয়ার পর রাস্তার সেই অংশ পরিত্যক্ত হয়ে যায়। অনিল বলল, ওদিকে বাস যায় না। মহিলাটি খুব শান্ত গলায় বলল, আজ যাবে। অনিল আর কোনো উত্তর দিল না, কিন্তু কিছু একটা তাকে অস্বস্তি দিচ্ছিল। তারপর আশ্চর্যজনকভাবে বাসের সামনের রাস্তাটা যেন কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। অনিল বুঝতে পারল না কিভাবে। সে যে রাস্তায় প্রতিদিন গাড়ি চালায়, সেই রাস্তার বদলে সামনে দেখা যাচ্ছে একটি সরু কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে ঘন গাছ। বাবলু চিৎকার করে বলল, দাদা, এই রাস্তা তো। অনিল বলল, আমি জানি, কিন্তু বাসটা যাচ্ছে কেন? অনিল ব্রেক চাপল, কাজ হলো না। আবার ব্রেক, কাজ হলো না, হলো না। স্টিয়ারিং ঘুরছে, কিন্তু বাস থামছে না। সব যাত্রী একসঙ্গে চিৎকার শুরু করে দিল। শুধু পেছনের সেই মহিলা শান্তভাবে বসে আছে। তারপর সে বলল, ভয় পাবেন না, আর 5 মিনিট। বাসটি আরও গভীরে ঢুকে গেল। হঠাৎ অনিল দেখল রাস্তার পাশে একটি পুরনো সাইনবোর্ড। কুয়াশায় লেখা অস্পষ্ট। সে চোখ কুঁচকে পড়ার চেষ্টা করল। তারপর তার শরীর ঠান্ডা হয়ে গেল। সাইনবোর্ডে লেখা, শালবাড়ি চা বাগান, 1998। অনিল সঙ্গে সঙ্গে বুঝল সে যে জায়গায় এসেছে সেই চা বাগান 25 বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু রাস্তার পাশে তখনও পুরনো শ্রমিক কোয়ার্টারগুলো দাঁড়িয়ে। অন্ধকার, জানলাগুলো ভাঙা, দরজাগুলো বন্ধ। হঠাৎ সেই মহিলা বলল, এইখানে থামুন। বাস থেমে গেল। মহিলাটি উঠে দাঁড়ালো। বাবলু বলল, আপনার বাড়ি কোনটা? সে হাত তুলে সামনে একটি ভাঙা বাড়ি দেখালো। ওটাই। তারপর বাস থেকে নেমে গেল, কিন্তু নামার আগে সে একবার বাবলুর দিকে তাকালো। এবার শালের আড়াল থেকে তার মুখ দেখা গেল। বাবলুর বুকের ভেতরটা কেঁপে উঠল। মহিলার মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ, কিন্তু সে তাকিয়ে আছে। কিভাবে? বাবলু চোখ ঘষে আবার তাকালো। এবার মহিলার চোখ খোলা, সম্পূর্ণ কালো। সে খুব আস্তে বলল, কাল আবার আসবেন। তারপর কুয়াশার মধ্যে হেঁটে বাড়িটার দিকে চলে গেল। অনিল কোনো কথা না বলে বাস ঘুরিয়ে নিল। এবার ব্রেক ঠিকমতো কাজ করল। কয়েক মিনিটের মধ্যে তারা আবার মূল রাস্তায় ফিরে এলো, যেন কিছুই হয়নি। পরদিন সকালে অনিল ডিপোতে পৌঁছে প্রথমেই রুটের পুরনো কর্মচারী হরেনকে ঘটনাটা বলল। হরেন সব শুনে চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল, মহিলাটা কেমন দেখতে? অনিল বর্ণনা দিল। হরেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আপনি নিশ্চিত? হ্যাঁ। হরেন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 25 বছর আগে ওই চা বাগানে একটা দুর্ঘটনা হয়েছিল। এক রাতে শ্রমিকদের একটা বাস কুয়াশার মধ্যে রাস্তা হারিয়ে চা বাগানের পুরনো রাস্তা দিয়ে ঢুকে পড়ে। বাসটা খাদে পড়ে যায়, অনেক মানুষ মারা যায়। অনিল ধীরে ধীরে বলল, কিন্তু সেই মহিলার সঙ্গে ওই দুর্ঘটনার সম্পর্ক কি? হরেন উত্তর দিল, একজন মহিলা ছিল, নাম মীরা। সে নাকি শেষ মুহূর্ত পর্যন্ত বাসের ভেতরে বসেছিল। তার বাড়ি ছিল ওই পুরনো কোয়ার্টারের শেষ বাড়িটায়। অনিলের বুক ধরফর করতে শুরু করল। সে বলল, তারপর? হরেন বলল, মীরা মারা যাওয়ার আগে চালককে বলেছিল
আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে চলুন। কিন্তু বাস আর কখনো বাড়ি পৌঁছাতে পারেনি। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হরেন খুব আস্তে বলল, শুনেছি প্রতি বছর শীতের রাতে শেষ বাসের সামনে একজন মহিলা দাঁড়িয়ে থাকে। সে বাসে ওঠে আর নিজের বাড়ির রাস্তা দেখিয়ে দেয়। অনিল সেদিনের পর থেকে রাতের শেষ ট্রিপ করতে চাইতো না, কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থাও ছিল না। প্রায় এক সপ্তাহ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। তারপর এক রাতে, রাত 11:40, বাস প্রায় ফাঁকা। অনিল সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। বাবলু পিছনের সিটগুলো পরীক্ষা করতে গেল। হঠাৎ সে থেমে গেল। শেষ সিটে একজন বসে আছে, সাদা শাল, মাথা নিচু। বাবলু কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, ম্যাডাম। মহিলাটি মাথা তুলল। এবার বাবলু তাকে চিনতে পারল। সেই একই মহিলা, কিন্তু আজ সে একা ছিল না। তার পাশে বসে আছে আরও একজন, তারপর আরও একজন, তারপর আরও একজন। পুরো শেষের সারি ধীরে ধীরে মানুষে ভরে গেল। সবাই মাথা নিচু করে বসে আছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না। বাবলু ভয়ে সামনে ছুটে এলো। দাদা! অনিল বলল, কি হয়েছে? বাবলু কাঁপতে কাঁপতে পিছনের দিকে আঙুল দেখালো। অনিল রিয়ারভিউ মিররে তাকালো। তারপর সে আর কোনো কথা বলতে পারল না, কারণ বাসে যাত্রী ছিল মাত্র 2 জন, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে পেছনে সব সিট ভর্তি। হঠাৎ বাসের ভেতর থেকে একটি শিশুর কান্না শোনা গেল। তারপর একজন বৃদ্ধের কণ্ঠ, আমাদের বাড়ি নিয়ে চলুন। আরেকজন বলল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। তারপর একসঙ্গে বহু কণ্ঠ, আমাদের বাড়ি নিয়ে চলুন। অনিল ব্রেক চাপল। বাস থামল না, বরং আরো দ্রুত চলতে শুরু করল। রাস্তার দুপাশে কুয়াশা ঘন হয়ে গেল। বাবলু চিৎকার করে বলল, দাদা, বাস বন্ধ করুন। অনিল ইঞ্জিন বন্ধ করারও চেষ্টা করল, কাজ হলো না। তারপর হঠাৎ সামনে দেখা গেল একটি পুরনো বাড়ি, সেই বাড়ি যেখানে মীরা নেমেছিল। বাস ধীরে ধীরে বাড়িটির সামনে থামল। সব যাত্রী একসঙ্গে উঠে দাঁড়ালো। মীরা সবার আগে দরজার কাছে এলো। তারপর অনিলের দিকে তাকিয়ে বলল, আজ আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিতে হবে। বাসের দরজা খুলে গেল। 1 জন, 2 জন, 3 জন, এক এক করে সবাই নেমে গেল। শেষে শুধু মীরা দাঁড়িয়ে রইল। সে অনিলের কাছে এসে বলল, তোমার বাড়ি কোথায়? অনিল কিছু বলতে পারল না। মীরা হাসল, তোমারও তো বাড়ি ফিরতে হবে। তারপর সে বাস থেকে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে বাসের ভেতরের আলো নিভে গেল। ইঞ্জিন বন্ধ, চারপাশ নিস্তব্ধ। অনিল আর বাবলু অন্ধকারে বসে রইল। কয়েক মিনিট পর দূরে ভোরের আলো দেখা গেল। তারা কোনোভাবে বাস থেকে নেমে মূল রাস্তার দিকে হাঁটতে শুরু করল। কিন্তু বাসের দরজায় পৌঁছানোর সময় বাবলু হঠাৎ থেমে গেল। মেঝেতে পড়ে আছে একটি পুরনো টিকিট। তারিখ দেখে বাবলুর শরীর শিউরে উঠল। টিকিটের তারিখ 17 ডিসেম্বর 1998। পরদিন সকালে বাসটি ডিপোতে ফিরল, কিন্তু অনিল আর বাবলু সেই ঘটনার পর রাতে ডিউটি ছেড়ে দেয়। কয়েক মাস পরে পুরনো বাসটি নিলামে বিক্রি হয়ে যায়। সবাই ভেবেছিল অবশেষে ঘটনা শেষ, কিন্তু প্রায় 1 বছর পর নতুন চালক এক রাতে ডিপোতে এসে একটি কথা বলল। সে বলল, গতকাল রাতের শেষ ট্রিপে রাস্তার পাশে একজন মহিলা বাস থামিয়েছিল, সাদা শাল পরা। সে বলেছিল, চালক একটু থামল, তারপর খুব আস্তে বলল, আমাকে বাড়ি পৌঁছে দিন। ডিপোর সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ সেই নতুন চালক যে বাসটি চালাচ্ছিল সেটা ছিল সেই পুরনো বাসটাই, যেটা সবাই ভেবেছিল নিলামে বিক্রি হয়ে গেছে। আজও সেই রুটে রাতের শেষ বাস নিয়ে একটি কথা প্রচলিত আছে, যদি গভীর রাতে রাস্তার পাশে কোনো মহিলা দাঁড়িয়ে হাত তোলে, বাস থামাবে না, কারণ সে যদি সত্যিই কোনো যাত্রী হয় তাহলে সে নিজেই তোমার সঙ্গে কথা বলবে। কিন্তু যদি সে শুধু জানালার দিকে তাকিয়ে থাকে, যদি তার পায়ের নিচে জল জমতে থাকে, আর যদি সে বলে, আমাকে বাড়ি পৌঁছে দিন, তাহলে মনে রাখবে, হয়তো সে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে না, সে শুধু কাউকে সঙ্গে নিয়ে যেতে চাইছে। বন্ধুরা,
আজকের শেষ বাসের যাত্রী গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, ছায়া গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে এমন আরও রহস্যময় বাংলা ভৌতিক গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এলাকায় এমন কোনো অদ্ভুত বাস, রাস্তা বা রাতের ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি সায়ন আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ছায়া গল্পের নতুন একটি ভয়ঙ্কর গল্পে। ততদিন পর্যন্ত সাবধানে থেকো, আর রাতের শেষ বাসে ওঠার আগে একবার পিছনের সিটটা দেখে নিও। ধন্যবাদ।